প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বিবিএ পার্ট ওয়ান শিক্ষার্থীদের জন্য চলমান ক্লাসে আমরা আজকে নতুন একটি অধ্যায় নিয়ে কাজ শুরু করব। সেটা হচ্ছে বিশেষ জাবেদা বা স্পেশাল জার্নাল। বিশেষ জাবেদা বা স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল সম্পর্কে একটু কথা আগে বলতে হবে। সেটা হচ্ছে যে একটা জাবেদা তো আমরা করছি। জাবেদা কাকে বলে? কেউ কি বলতে পারবে প্লিজ, জাবেদা কাকে বলে? জাবেদা কাকে বলে? সবাই মিউট কেন? আসিফ ভাই বলেন, জাবেদা কাকে বলে? সমজাতিক লেনদেন সমূহকে পৃথকভাবে লিপিবদ্ধ করার যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। ধন্যবাদ, কিছু একটা তো বলেছেন। আসলে জাবেদাটা হচ্ছে সমজাতীয়তা বিষয়টা না, বিষয়টা হচ্ছে আর্থিক কোনো লেনদেন। আর্থিক যে কোনো লেনদেনকে দুই তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক লিপিবদ্ধ করাই হচ্ছে জাবেদা। কারণ জাবেদা করতে গেলে দুটো পক্ষ আসতেই হবে, একটা পক্ষ হচ্ছে ডেবিট, একটা পক্ষ কি ক্রেডিট। ক্রেডিট, মাস্ট বি আসতে হবে। আর যদি আর্থিক লেনদেন না হয় সেক্ষেত্রে কি কোনো রেকর্ড হয়? তার না। মানে জাবেদার শর্ত দুটো, আর্থিক লেনদেন হতে হবে আর দুই তরফা আর দাখিলা দুটো পদ্ধতি পক্ষ। মোতাবেক হতে হবে। তাই তো? এখন দেখেন, একটা প্রতিষ্ঠানে জাবেদা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে: ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। হ্যাঁ, এভাবে অসংখ্য জাবেদা হতে পারে। একটা আর্থিক প্রতিষ্ঠানে একটা আর্থিক বছরে বা আর্থিক সময়ে জাবেদা কি একটা দুটো নাকি কয়েকশো জাবেদা হতে পারে? কয়েকশো জাবেদা হতে পারে। অসংখ্য জাবেদা হতে পারে। এখন এই অসংখ্য জাবেদার মধ্যে যদি আপনাকে এখন জানার প্রয়োজন হয় যে আপনার কারবারের মোট বাকি বিক্রয় কত টাকা, দেখেন খুঁজে খুঁজে কি রিসিভেবল গুলো যোগ করতে হবে না? জি। যদি আপনার জানার প্রয়োজন হয় যে আপনার কারবারের মোট বাকি ক্রয় কত টাকা, তাহলে খুঁজে খুঁজে কি বাকি ক্রয়গুলো বা পাওনাগুলো যোগ করতে হবে। যদি আপনার জি। জানার প্রয়োজন হয় এই আর্থিক বছরে বা এই আর্থিক সময়ে আপনার কারবারে মোট নগদ প্রাপ্তি হয়েছে কত টাকা, তাহলে যেসব জায়গায় ক্যাশ ডেবিট সেগুলো খুঁজে খুঁজে যোগ করতে হবে। তার মানে হচ্ছে যখন জাবেদাগুলো মিক্সড অবস্থায় থাকে, সব জাবেদা একটা নথিতে বা একটা জায়গায় রেকর্ড করা থাকে, তখন সেইখান থেকে স্পেশাল কোনো তথ্য পেতে গেলে ভোগান্তি হবে নাকি সহজ হবে? সহজ হবে। সহজ হবে। এক সবগুলো আগে লেখা আছে, এখন তার থেকে আমি একটা স্পেশাল খুঁজে নেব না। আপনার একটা রেকর্ডে, একটা খাতায় জি। বাকি বিক্রয়, নগদ বিক্রয়, বাকি ক্রয়, নগদ ক্রয়, নগদ প্রাপ্তি, নগদ প্রদান সব লেখা আছে। এখন সেখান থেকে আপনার একটা মাসের শুধু নগদ ক্রয়গুলো লাগবে। তাহলে এটা পাওয়া কি সহজ না কঠিন? কঠিন। কঠিন। কারণ সব এক জায়গায় আছে। মানে বিষয়টা এরকম যে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন চার প্রকারের আম আছে: হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, এরকম চার ধরনের আম যদি একটা বড় পাত্রে মিক্সড করা থাকে, সেখান থেকে আপনার শুধু হিমসাগর আলাদা করতে হবে। কাজটা কি সহজ না কঠিন? কঠিন। যদি এবার চারটা পাত্রে যদি আলাদা আলাদা করে আমগুলো রাখা হয়, একটা পাত্রে নির্দিষ্ট করে হিমসাগর, একটা পাত্রে নির্দিষ্ট করে ল্যাংড়া, একটা নির্দিষ্ট করে আম্রপালি, তাহলে আপনাকে এখন যদি বলা হয় যে পাঁচটা আম্রপালি নিয়ে আসো, আপনার জন্য আনাটা সহজ না কঠিন? সহজ। সহজ। মানে হচ্ছে আমাদের একটা কারবারে যত লেনদেনগুলো আমরা রেকর্ড করি, যদি সব লেনদেনগুলোকে একটা হিসাব বইতে রেকর্ড না করে যদি এগুলোকে একটা ক্লাসিফিকেশন করা যায়, এবং যদি সেই ক্লাসিফিকেশন অনুযায়ী যদি আমরা এগুলোকে রেকর্ড করি, তাহলে কিন্তু আমাদের জন্য জাবেদা তথ্য পাওয়াটা সহজ। অর্থাৎ সব জাবেদা একটা বইতে রেকর্ড করা যাবে না, কি করতে হবে? যেগুলো আলাদা আলাদা বই। বাকি বিক্রয়, আলাদা আলাদা করতে হবে। সমস্ত বাকি বিক্রয়গুলো এক জাবেদায়, সমস্ত বাকি ক্রয়গুলো এক বইতে, যত নগদ প্রাপ্তি এক বইতে, যত নগদ প্রদান আর একটা বইতে। তো আমরা এরকম পৃথক পৃথক বই যদি আমরা রেকর্ডগুলো করি, এবার আমার যদি কোনো তথ্য প্রয়োজন হয়, আমার যে ধরনের জাবেদা তথ্য প্রয়োজন হবে, আমি সেই বইটা ওপেন করলে কি তথ্য পাওয়া আমাদের সহজ হয়ে যাবে না? জি জি। হ্যাঁ। তাহলে স্পেশাল জার্নালটা বা বিশেষ জাবেদা কেন করা হয় দেখেন। সমজাতীয় লেনদেন সমূহ পৃথকভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয়, মানে সমজাতীয়, সমজাতীয় মানে কি? সব বাকি বিক্রয় তার মানে একরকম। কি একই জাতীয়, সব হুম। বাকি ক্রয় মানে একই হুম। জাতীয়, সকল নগদ প্রাপ্তি একই জাতীয়। তাহলে এগুলোকে কি করতে হবে? পৃথক বইতে, মানে সব বাকি বিক্রয়গুলো একটা বইতে। আলাদা। হ্যাঁ।
তাহলে আমাদের হুম। সেক্ষেত্রে তথ্য পাওয়ার সব সুবিধা হয়। যে জাবেদা ব্যবহার করে তাকে কি জাবেদা বলে? বিশেষ বিশেষ জাবেদা। বিশেষ চাঁদা। জনতা। এই বিশেষ জাবেদা সাধারণত মূলত চার প্রকার: সেল জার্নাল, দ্যাট ইজ বিক্রয় জাবেদা; পার্সেল জার্নাল, ক্রয় জাবেদা; ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা; ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা। এই চারটা জাবেদা সাধারণত আমাদের এই স্পেশাল জার্নালে করতে হয়। এবার আমরা এই স্পেশাল জার্নাল চারটা জাবেদা আমরা প্রথমে শুরু করব খ নম্বর, দ্যাট ইজ পার্সেল জার্নাল দিয়ে। কোনটা দিয়ে শুরু করব? পার্সেল জার্নাল। পারচেজ জার্নাল চলে পার্সেল যাচ্ছি জার্নাল। আমরা এবার পার্সেল জার্নাল। বিশেষ জাবেদা কাকে বলে বোঝা গেল? বিশেষ হ্যাঁ। জাবেদা কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা আজকেরা শুরু করব পার্সেল জার্নাল দিয়ে। দেখেন, পার্সেল জার্নালের শর্ত কি? পার্সেল জার্নালের শর্ত হচ্ছে প্রতিষ্ঠানের বাকিতে ক্রয় পার্সেল জার্নালের অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র কোন ক্রয়? বাকিতে ক্রয়। নগদ বাকিতে ক্রয় ক্রয়। এখানে কেন আসবে না? কেন আসবে না? আলাদা আলাদা। নগদ, হ্যাঁ হ্যাঁ, দেখা। নগদ ক্রয়টা তো ক্রয়, সেটা এখানে কেন আসবে না? এই বইতে কেন হুম। অন্তর্ভুক্ত হবে না? কারণ নগদ যখন আপনি ক্রয় করবেন আপনার থেকে ক্যাশ কি চলে যাবে না? জি। হুম। আর আমার নগদ ক্রয় কোন জার্নালে অন্তর্ভুক্ত হবে? নগদ প্রদান যাবে না। ক্যাশ ক্যাশ পেমেন্ট জার্নালে। তার মানে আমাদের পার্সোনালের সাথে রিলেটেড শুধুমাত্র কোন ক্রয়? বাকি বা ধারে ক্রয়। বাকিতে। এই বাকিতে পার্সেল ধারে জার্নাল ক্রয়। আবার দুই প্রকার: একটা হচ্ছে সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল, আর একটা হচ্ছে মাল্টি কলাম পার্সেল জার্নাল। মাল্টি কলাম। অর্থাৎ আমাদের একটা হচ্ছে এক ঘর বিশিষ্ট ক্রয় জাবেদা, আর একটা হচ্ছে এক বহু ঘর বিশিষ্ট ক্রয় জাবেদা। এবার আমরা একটু দেখব যে আমাদের এক ঘর কখন করতে হয় আর বহু ঘর কিভাবে করতে হয়। তাহলে আপাতত পার্সেল জার্নালের মূল শর্ত কি? একটাই শর্ত, সেটা কি? বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়। বাকিতে ক্রয় হতে হবে। বাকিতে ক্রয় আপনার সামনে আসলে সেটা পার্সেল জার্নাল অন্তর্ভুক্ত হবে। এবার আসেন, যখন আমাকে হুম। সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল করতে বলবে তখন আমাদের শর্ত কি দেখেন, এখানে কি লেখা আছে: শুধু বাকিতে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো বাকি ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আপনাকে একটা অঙ্ক দিছে, হুম। সেই অঙ্কের মধ্যে কিছু আছে মার্চেন্ডাইজ ক্রয়, কিছু আছে সাপ্লাই ক্রয়, কিছু আছে ফার্নিচার ক্রয়, বিভিন্ন ধরনের ক্রয় আছে বাকিতে। এবার রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার এ সিঙ্গেল কলাম পার্সেস জার্নাল। তাহলে সিঙ্গেল কলাম যখন পার্সেস জার্নাল বললেই তো বাকি ক্রয়, প্রথম শর্ত কি? বাকি ক্রয়। বাকিতে ক্রয়। এবার যখন বাকিতে ক্রয়। সিঙ্গেল কলাম বলবে তখন মনে রাখতে হবে এখানে বাকিতে ক্রয় অন্তর্ভুক্ত শুধু কোন ক্রয়টা? কোন ক্রয়? পণ্য ক্রয়। অন্য ক্রয়, দ্যাট ইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এ বাদে অন্য যদি কোনো বাকি ক্রয় থাকে সেটা কিন্তু এই জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। তার মানে হুম। শুধুমাত্র মার্চেন্ডাইজ এখানে অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য মার্চেন্ডাইজের একটা কলামই আমাদের প্রয়োজন। এই জন্য নামও হয়েছে কি? সিঙ্গেল কলাম। সিঙ্গেল। কিন্তু যদি আপনাকে মাল্টি কলাম করতে বলে, মাল্টি কলাম মানে বহু ঘর বিশিষ্ট, তার মানে এখানে বাকিতে যাই ক্রয় হোক না কেন, পণ্য ক্রয় হোক, সাপ্লাই ক্রয় হোক, ফার্নিচার ক্রয় হোক, সকল বাকি ক্রয় কিন্তু মাল্টিপল কলামে অন্তর্ভুক্ত হয়। তার জি। মানে আমাদের এই সিঙ্গেল কলাম আর মাল্টি কলামের ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম কিনা? জি। তাহলে আমাকে যখন বলবে যে বাকিতে সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল, তখন আমার কি করতে হবে? সিঙ্গেল কলাম বলে শুধু শুধুমাত্র কোন পণ্য ক্রয়? ক্রয় শুধু গুলো। পণ্য ক্রয় অন্তর্ভুক্ত শুধু হবে। পণ্য ক্রয়। আর মাল্টি কলাম বলে আমাদের সকল বাকি ক্রয় অন্তর্ভুক্ত হবে। এবার আমরা একটু দেখব। জি। দেখেন, আহ, এই পার্চেজ জার্নাল আবার পিরিয়ডিক এবং পারপেচুয়াল দুই ভাবে করা যায়। কারণ কি? বাহ। কারণ আমরা যখন পণ্য ক্রয় করেছি, যখন পিরিয়ডিক সিস্টেমে করেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখছি, কাকে ডেবিট করছি আমরা? পারচেজ ডেবিট। পারচেজকে ডেবিট করছি। বাট পারপেচুয়ালে করলে কাকে ডেবিট করছি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পার্সেল ইমিডিয়েট ডেবিট করছি। এইটুক পার্থক্যের কারণে যদি আপনাকে এখন রিকোয়ারমেন্টে বলে প্রিপেয়ার এ পার্চেস জার্নাল আন্ডার পিরিয়ডিক, তখন আমাদের ঘরে টাইটেল হয়ে যাবে পারচেস। যদি বলে প্রিপেয়ার এ পার্চেস জার্নাল আন্ডার পিরিয়ডিক পারপেচুয়াল, তখন ঘরে টাইটেল হয়ে যাবে কি? পার্সেল ইনভেন্টরি। মার্চেন্ডাইজ তার মানে ইনভেন্টরি। এই পার্সেস জার্নাল দেখেন কত প্রকার। প্রথমত আসলো সিঙ্গেল, মাল্টিপল, এরপরে আবার আসছে কি? পিরিয়ডিক, পারপেচুয়াল। পারপেচুয়াল। তার মানে আমরা এক কথা বলতে পারি সিঙ্গেল কলাম এটা পিরিয়ডিকও করা যেতে পারে, আবার কিসে করা যেতে পারে? পারপেচুয়াল পারপেচুয়াল করা হতে যেতে পারে। পারে। আবার মাল্টি কলামও পিরিয়ডিকও করা যেতে পারে, পারপেচুয়ালও করা করা যেতে যেতে পারে। পারে। এবার আমরা একটু ছকটা দেখবো, ছকের পার্থক্য কোথায়। দেখেন,
প্রথমে আমাদের একটা সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল, আমাদের একটা ছক আমরা দেখবো এখানে। লক্ষ্য করেন, একেবারে ছকের প্রথমে কলামের নাম থাকবে কি? ডেট। ডেট। আচ্ছা, এইবার যে কলামটা আসতেছে অ্যাকাউন্টস ক্রেডিটেড, এই কলামটা একটু ভালো করে বুঝতে হবে। অ্যাকাউন্টস ক্রেডিটেড কেন এই কলামটার না? আচ্ছা, আমরা যখন পার্সেস এই সিঙ্গেল বাকিতে ক্রয় রেকর্ড করব, বাকিতে ক্রয় রেকর্ড করব, আমার কি ক্রয় রেকর্ড করা দরকার নাকি বাকি কার কাছ থেকে নিলাম তার নামটা রেকর্ড করা দরকার বলেন তো? বাকি কার কাছ থেকে নিলাম তার নামটা কারণ রেকর্ড করা এরকম তো দরকার। বাকি ক্রয় অসংখ্য হতে পারে, অসংখ্য হতে পারে না? জি। তাহলে এখন আমাদের সেই পাওনাদারের নামগুলো মনে রাখা প্রয়োজন। কারণ পাওনাদার যখন আমরা বাকিতে ক্রয় করি, পাওনাদার কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট। ক্রেডিট। এই যে অ্যাকাউন্টস পেবল কি হয়, যাবে তাই ক্রেডিট। ক্রেডিট। যে কারণে আমরা এইখানে অ্যাকাউন্টস ক্রেডিটেড লিখে এই কলামটায় সমস্ত পাওনাদারের নাম রেকর্ড করব। কাদের নাম রেকর্ড করব? পাওনাদারের পাওনাদারের নাম। নাম। আচ্ছা, এরপর আসে টার্মস। ওই যে আমাদের বাকি করার ক্ষেত্রে টার্মস থাকে 210 N30, 210 N60, এরকম টার্মস থাকে, সেই টার্মসটা আমাদের এই কলামে আসবে, না থাকলে ফাঁকা থাকবে। ইনভয়েস মানে চালানপত্র, চালানপত্রের নাম্বার যদি থাকে আমরা দেবো, না থাকলে ফাঁকা থাকবে। পোস্ট রেফারেন্স, এখানে একটা প্রিপারেশন অঙ্ক করার সময় আমরা দেখবো এখানে কি হয় জিনিসটা। সর্বশেষ ওই যে সিঙ্গেল কলাম বলা হয়েছিল, যদি পিরিয়ডিকে আমরা করি ক্রয়ের জাবেদা কি হয় মনে আছে তো? পিরিয়ডিকে করলে একটু আগে দেখে আসছি, পিরিয়ডিকে ক্রয়ের জাবেদা কে পারচেজ ডেবিট ডেবিট। হয়? পারচেজ ডেবিট হয়। আর কে ক্রেডিট হয়? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অ্যাকাউন্টস হয়। পেবল। যদি পারপেচুয়ালে করি তাহলে কে ডেবিট হয়? মার্চেন্টাইজ ইনভেন্টরি। আর কে ক্রেডিট হয়? অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেবল। পেয়েবল ক্রেডিট হয়। এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল কলামের ছক। তার মানে আপনার যদি পিরিয়ডিক করতে বলে তাহলে এই কলামের নাম হয়ে যাবে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যদি পারপেচুয়ালি করতে বলে তাহলে এই কলামের নাম হয়ে যাবে মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। এইভাবে করে আমাদের একটা সিঙ্গেল কলামের ছক রেডি করে আমাদের অঙ্ক করতে হবে। মাল্টি কলামের পার্থক্যটা কোথায়? প্রথমে ডেট আছে, এখানেও যথারীতি পাওনাদারের নামগুলো মনে রাখতে হবে, এই জন্য অ্যাকাউন্টস ক্রেডিটেড আছে। টার্মস পোস্ট রেফারেন্স। এবার আসেন এইখানে, যেহেতু মাল্টি কলামে শুধুমাত্র কি মার্চেন্ডাইজ ক্রয় অন্তর্ভুক্ত হবে নাকি সকল বাকি ক্রয় অন্তর্ভুক্ত হবে? সকল বাকি প্রায়। সকল বাকি ক্রয়। তার মানে যদি আমরা পণ্য কিনি তাহলে পিরিয়ডিকে কে ডেবিট হয়? পারচেস। জি। পারপেচুয়ালে কে ডেবিট হয়? মার্চেন্টাইজ মার্চেন্ট ইনভেন্টরি। ইনভেন্টরি। যদি অফিস সাপ্লাই কিনি কে ডেবিট হয়? অফিস সাপ্লাইস। অফিস যদি স্টোর সাপ্লাইজ। সাপ্লাই কিনি, স্টোর সাপ্লাইস কিনলে কে ডেবিট হয়? স্টোর। স্টোর সাপ্লাই। ফার্নিচার কিনলে কে ডেবিট হয়? ফার্নিচার। ল্যান্ড কিনলে কে ডেবিট হয়? ল্যান্ড। অর্থাৎ এভাবে করে এখানে ডেবিটে কিন্তু কোনো শেষ নাই। এখানে যে কোনো সম্পদ কিনলেই সম্পদ কি হয়, ডেবিট হয় না? জি। এই জন্য এখানে ডেবিটে কোনো কি নাই, শেষ নাই। এখন আমরা ডেবিটে যদি সবার জন্য আলাদা করে কলাম রাখা শুরু করি, কলামকে আমরা শেষ করতে পারবো? না। এই জন্য এখানে নিয়ম হচ্ছে তিনটে কলাম স্পেসিফিক রাখতে হবে। কয়টা কলাম স্পেসিফিক রাখতে হবে? তিনটে। তিনটে কলাম। আর বাকি অন্য যেসব ক্রয় আসবে ডেবিট হবে তাদের জন্য হবে আদার অ্যাকাউন্ট। কিভাবে? লক্ষ্য করেন, ডেবিটের একটা কলাম অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে পারচেজ অথবা কার জন্য, মার্চেন্ট মেটেরিয়াল জন্য ম্যান্ডেটরি রাখতেই হবে। এই কলামটা জি। অবশ্যই রাখতে হবে। বাকি দুটো স্পেসিফিক কলাম হবে আপনার দেখতে হবে যে কোন ক্রয়ের পরিমাণটা বেশি আছে, বারবার হয়েছে একাধিকবার হয়েছে, সেটা দেখে আপনার এই দুটো কলাম রাখতে হবে। এবার বাকি যে কোনো ক্রয় রেকর্ড হবে কোন কলামে? আদার অ্যাকাউন্টে। এভাবে করে আমাদের একটা ডেবিট ছক কাটতে হবে। আচ্ছা, আমি সাপ্লাই কিনি, ইকুইপমেন্ট কিনি, ফার্নিচার কিনি, ল্যান্ড কিনি, যাই বাকিতে কিনি না কেন সর্ব অবস্থায় ক্রেডিট হবে কে? অ্যাকাউন্টস পেবল। এই জন্য ক্রেডিট সাইডে কিন্তু কলাম একটাই, সে কলামের নাম কি? অ্যাকাউন্টস পেবল। এখানে কিন্তু আর কোনো কলাম নাই। ক্রেডিটে কিন্তু কলাম একটাই, দ্যাট ইজ অ্যাকাউন্টস পেয়াবেল, বাট ডেবিটে কিন্তু অনেক কলাম আসতে পারে, কারণ এখানে সকল বাকি করে অন্তর্ভুক্ত হবে। এইভাবে করে আমাদের একটা মাল্টি কলামের ছক কেটে নিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে। এই যে আমরা দুটো ছক আলোচনা করলাম, সিঙ্গেল কলাম আর মাল্টি কলাম, একটু পরে আমরা এখন অঙ্ক দেখবো, দেখলে আমাদের আরো ধারণা স্পষ্ট হবে। তার আগে যেটুকু আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? যতটুকু আলোচনা হলো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা একটা অঙ্ক দেখি, দেখলে এই ছক সম্পর্কে নিয়ম সংখ্যা সম্পর্কে আমাদের আরো বেশি ধারণা স্পষ্ট হবে। আপনি আর আমি বাদে সবাই ঘুমের দেশে। আচ্ছা দেখেন, আমরা প্রথমে একটা সিঙ্গেল কলামের অঙ্ক দেখি। সিঙ্গেল কলামের জি। শর্ত ছিল এখানে শুধুমাত্র কোন ক্রয় অন্তর্ভুক্ত হবে? পণ্য ক্রয়।
পণ্য ক্রয় ঠিক আছে, বাকিতে পণ্য ক্রয় বলতে হবে। বাকিতে বলতে হ্যাঁ পণ্য ক্রয় ঠিক দেখেন, আছে। ঠিক এরকম একটা অঙ্ক কিন্তু সামনে আসবে। ডিউরিং দ্য মান্থ অফ জুন দ্য ফলোইং ট্রানজাকশনস টেকেন প্লেস ইন দ্য বুকস অফ খান ট্রেডার্স। আমাদের মে মাসে কিছু ক্রয় দেওয়া আছে, সবই বাকি ক্রয় এখানে, ঠিক আছে। এবং আমাদের করতে জি। বলছে সিঙ্গেল কলাম পার্সেস জার্নাল। এখানে কিন্তু পিরিয়ডিক বা পারপেচুয়াল কোনো কিছু কি বলা আছে? না। যখন কোনো কিছু বলা না, এটা আপনার ইচ্ছা, আপনি পিরিয়ডিকও করতে পারেন, পারপেচুয়ালও পারবো। করতে পারেন। করতে পারবো। দেখেন আমরা ছক কেটেছি, প্রথমে দেখেন আমাদের উপরে খান ট্রেডার্স পার্সেস জার্নাল ব্র্যাকেটে লেখা আছে সিঙ্গেল কলাম, ব্র্যাকেটে আন্ডার পিরিয়ডিক, আমরা কোন মেথডে করেছি এটা? পিরিয়ডিক। যে কারণে এই যে জাবেদা ডেবিট হয়েছে কে? পারচেস। যদি আমরা এটা পারপেচুয়াল করতাম, এখানে ডেবিট করতাম কাকে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ব্যাস এইটুকুই পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নাই। এবার দেখেন ছক জি। ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, ইনভয়েস, রেফারেন্স। আর যেহেতু সিঙ্গেল কলাম বলেছে, পার্সেস টু অ্যাকাউন্টস পেয়েবল একটাই কলাম, ঠিক আছে। জি। এবার দেখেন আমরা একটা করে দুটো একটা এন্ট্রি পড়ি। প্রথমে মে ওয়ানে আছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম এ স্টোরস। আমরা মার্চেন্ডাইজ ক্রয় করতেছি এ স্টোরের কাছ থেকে 8,500 টাকা। টার্মস দেওয়া আছে 28 and 30। তাহলে এখানে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করলাম কি বাকিতে? জি। পাওনাদারের নাম কি? এ স্টোর। এ স্টোর, টার্মস দেওয়া আছে 28 and 30। যাচ্ছি পোস্টিং এ। দেখেন প্রথমে ডেট মে 1, অ্যাকাউন্টস ক্রেডিটেড ঘরে কার নাম লিখতে হবে মনে আছে তো? কার নাম আসবে জি। এখানে? পাওনাদার। পাওনাদারের নাম এ স্টোর। টার্মস 28 and 30। আমাদের এই অঙ্কে কোনো ইনভয়েস নাম্বার কি আছে? নো। কোনো ইনভয়েস নাম্বার নাই। রেফারেন্স ঘরে টিক মার্ক। এই টিক মার্কের আলোচনাটা একটু পরে করি, আজকে একটু পরে। টিক মার্ক কেন, হ্যাঁ, আচ্ছা। জি। এবার চলে আসি সর্বশেষ, আমরা যখন এখানে 8,500 টাকা বসাবো, তখন এই 8,500 টাকা বোঝাবে পার্চেসে ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট একবারে পোস্টিং বোঝা যাবে। তার মানে এই আট জি। হাজার পাঁচশো টাকা পার্সেসে ডেবিট হিসাবে পোস্টিং হয়ে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হিসেবে কি হয়ে গেছে? পোস্টিং হয়ে গেছে। পোস্টিং। অনেকে করে কি, অনেকে বইতেও আছে এই কলামটাকে দুই ভাগ করে। কলামটা কি করে? দুই দুই ভাগ করে। ভাগ করে পার্চেস ডেবিট দেখায়, আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল কি দেখায়? ক্রেডিট দেখায়। সেক্ষেত্রে টাকা পোস্টিং কয়বার হবে? দুইবার। তা আমার খায় খেলে সময় নষ্ট করে লাভ আছে? না। এই হচ্ছে মোটামুটি আমাদের সিঙ্গেল কলামের পোস্টিং। দেখেন এভাবে করে আমাদের সকল এন্ট্রিগুলো ধারাবাহিকভাবে পোস্টিং দিয়ে আসতে হবে। মে 11 তারিখে লক্ষ্য করেন, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম আরি 13,000 টাকা, এখানে কোনো টার্মস উল্লেখ আছে? নো। তাহলে এটা কি বাকিতে না নগদে? হুম, বাকিতে। বাকিতে, বাকিতে। কারণ নাম উল্লেখ আছে। কি আছে? জি। নাম উল্লেখ নাম আছে। উল্লেখ নাম আছে। উল্লেখ আছে। এইভাবে করে আমাদের সবগুলো এন্ট্রি সুন্দর করে পোস্টিং দিয়ে যেতে হবে। তারপর সর্বশেষ মাসের শেষ তারিখ দিয়ে টোটাল নামাতে হবে, ঠিক আছে। টোটাল নামানোর পরে জি। একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে অ্যাকাউন্ট কোড দেওয়া। এখানে আমাদের ডেবিট একটা অ্যাকাউন্ট আছে, কি নাম? পারচেজ। পার্সেস। পারচেজ। আর ক্রেডিট অ্যাকাউন্টের কি নাম? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল। আচ্ছা পারচেজটা কি আয় ব্যয় সম্পদ নাকি দায়, কিসের মধ্যে পড়ে? ব্যয়। ব্যয়। অ্যাকাউন্টস পেয়েবল কিসের মধ্যে পড়ে? দায়। দায়। অঙ্কে কোড নাম্বার না থাকলেও আমাদের এখানে কোড নাম্বার দিতে হবে। এই যে আমরা পার্চেজের কোড দিয়েছি 501, অবলিক অ্যাকাউন্টস পেয়েবলের কোড দিয়েছি 215, এই কোডটা কিভাবে ধরতে হয়? যদি কোনো অঙ্কে কোড নাম্বার দিয়ে দেয় তাহলে সেই কোডই ব্যবহার করতে হবে, তো অঙ্কে কোড নাম্বার না দেয় তখন আমরা কোড ধরে নেব। কিভাবে কোড ধরবো? কোড ধরার একটা নিয়ম আছে, এই হচ্ছে কোড ধরার নিয়ম। কোড ধরার সূত্র হচ্ছে অ্যালোরি। কোড ধরার সূত্র কি? অ্যালোরি। অ্যালোরি। এতে ক্যালোরি। হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের কোড শুরু হয় 101 থেকে, কত থেকে শুরু হয়? 101 থেকে। 100 কোন পর্যন্ত? এর লেন্থ কোন পর্যন্ত? 199। 199। 199। কিন্তু তার মধ্যে 101 এই কোডটা ফিক্সড, কার জন্য ফিক্সড? ক্যাশ। 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 এই কোডটা অন্য কোনো অ্যাকাউন্ট কোনো সম্পদকে ব্যবহার করা যাবে না। এ বাদে আপনি ইচ্ছা মতো বিল্ডিং 175, 102, 103, 119, সাপ্লাই 115, মানে যে কোনো সম্পদের কোড আপনি 102 এর থেকে 199 যে কোনো কোড ধরতে পারেন, যে কোনো কোড অ্যাসেটের ক্ষেত্রে। শুধুমাত্র এই 101টাকে ক্যাশ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। কথা কি বোঝাতে পেরেছি? জি। লাইবিলিটি, হ্যাঁ। এল হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি কোড শুরু হবে 201 থেকে, কত থেকে শুরু হবে?
201। থেকে 201 থেকে। 299। আপনি এখানে ইচ্ছা মতো অ্যাকাউন্টস পেয়েবেল 210, আপনার নোটস পেয়েবেল 215, ইচ্ছা মতো দিতে পারবেন। তবে অঙ্কে যদি কোনো কোড দেওয়া থাকে সেটা কিন্তু মেনটেন করতে হবে, তখন কিন্তু ইচ্ছা মতো ধরা যাবে না, ঠিক আছে? আচ্ছা, জি। ওতে হচ্ছে ওনার সিকিউরিটি কোড শুরু হয় 301 থেকে 399। ওনার সিকিউরিটি মানে কোনগুলো বলেন তো? ওনার সিকিউরিটি হিসাব কোনগুলো? ক্যাপিটাল, মালিকানা সত্ত্বে। ড্রয়িংস, হ্যাঁ, এইগুলোর কোড এখানে। আচ্ছা, আরে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ কোড শুরু হয় 401 থেকে 499 পর্যন্ত, এর ভিতরে যে কোনো 499। কোড। এক্সপেন্সের কোড শুরু হয় 501 থেকে 999। দেখেন লেন্থে সবচেয়ে বেশি লেন্থ কার বলেন তো? এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি লেন্থ কার? দেখেন তো। এক্সপেন্স। এক্সপেন্সের, কারণ অ্যাসেট একটা লিমিটেশন আছে, লাইবিলিটি একটা লিমিটেশন আছে, ওনার সিকিউরিটি লিমিটেশন আছেই। মাত্র সারা বাড়ি কয়টা? দুটো অ্যাকাউন্ট, ক্যাপিটাল আর ড্রয়িংস। জি। রেভিনিউ একটা লিমিটেশন, এক্সপেন্সের কিন্তু কোনো শেষ নাই। নিত্য তুমি এক্সপেন্সের কোনো শেষ নাই, অনেক এক্সপেন্স, যেখানে লেন্থটা অনেক বেশি। এইভাবে করে আমাদের জি। কোড নাম্বার আমাদের ধরা হয়। দেখেন আমরা এই অঙ্কে কোনো কোড নাম্বার দেওয়া ছিল না। পারচেজ কিসের মধ্যে পড়ে? খরচের মধ্যে। আমরা কোড দিয়েছি কত দেখেন? 511। 511। এক্সপেন্সের কোড শুরু ছিল 501 থেকে 999 পর্যন্ত। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল এটা দায়ের মধ্যে পড়ে। দায়ের কোড ছিল জি। কত থেকে কত? কত থেকে ছিল? লাইবিলিটি 201 থেকে 99। 201 থেকে 299। 299। তাহলে আমরা ধরেছিলাম কত? 215। এইভাবে 15। কোড দিয়ে আমাদের শখটা ক্লোজ করতে হবে। এই যে টোটাল নামালাম, এটাকে বলে ফুটিং। অঙ্কের ভাষায় এটার নাম আছে ফুট আর ক্রস ফুট। এটাকে বলে ফুট। আর কোড নাম্বার দিয়ে ক্লোজ করাকে বলে ক্রস ফুট। অনেক সময় রিকোয়ারমেন্ট বলা থাকে প্রিপেয়ার এ স্পেশাল জার্নাল অ্যান্ড শো দ্য ফুট অ্যান্ড ক্রস ফুট। অনেকে তখন মাথা খারাপ করে ফেলে, ফুট ক্রস ফুট আবার কি? এই যোগফল নামানোকে বলে ফুট। আর অ্যাকাউন্ট ক্লোজ, কোড নাম্বার দিয়ে ক্লোজ করাকে বলে ক্রস ফুট। এই হচ্ছে একটা আমাদের সিঙ্গেল পার্সি জার্নালের একটা পূর্ণাঙ্গ একটা রূপ। একটা জিনিস পরে বুঝাবো বলে বাদ রেখে গেছিলাম, কি সেটা? রেফারেন্স। মানে সে করে টিক মার্ক। এটা একটু বুঝি। আচ্ছা, এইখানে আমাদের এই যে পারচেস আর অ্যাকাউন্টস পেয়াবেল, এই দুটো কি জাবেদায় কি ডেবিট ক্রেডিট হয়েছে না? জি। হুম। তাহলে জাবেদায় যেগুলো ডেবিট ক্রেডিট হয় এগুলোকে বলে মূল অ্যাকাউন্ট। এগুলো কি অ্যাকাউন্ট বলে? মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট। মেইন হিসাব বা মূল হিসাব। আচ্ছা, এই যে অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে অনেক নাম আসতে পারে কিনা? পারে। পারে। জি। অলরেডি আসছে, দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের প্রথম পাওনাদারের নাম কি ছিল? এ এ স্টোর। স্টোর। পরের পাওনাদারের নাম কি? রিয়াদ। রাইস। তারপরে পাওনাদারের নাম কি? অর্থাৎ এভাবে আনিতা। এই অনিতা। সব পাওনাদার কার আন্ডারে বলেন তো? কোন অ্যাকাউন্টের আন্ডারে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল মূল হিসাব। আর প্রত্যেকটা পাওনাদার আলাদা আলাদা করে সাবসিডিয়ারি হিসাব, মানে সহায়ক হিসাব। যেমন আপনার এই এ স্টোরের জন্য একটা আলাদা খতিয়ান করা লাগবে। ও আপনার কাছে কয় টাকা পাবে, আপনি কয় টাকা দিছেন, কয় টাকা বকেয়া আছে। রিয়াদের একটা আলাদা খতিয়ান করা লাগবে, অনিতার একটা আলাদা খতিয়ান করা লাগবে। সুতরাং এই এ স্টোর এটা কিন্তু মূল হিসাব না। এ হচ্ছে কার আন্ডারে আছে? অ্যাকাউন্টস পেয়েবল। আমার অ্যাকাউন্টস পেবেল মূল হিসাব, আর এ স্টোর হচ্ছে সহায়ক হিসাব। এ স্টোর কি হিসাব? সহায়ক। সহায়ক হিসাব। তাহলে এই অ্যাকাউন্টস পেবেল কে বলে মেইন অ্যাকাউন্ট। আর এ স্টোর কে বলে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট বলে? সাবসিডারি অ্যাকাউন্ট। একইভাবে রিয়াদ এটা কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের জাবেদায় যে অ্যাকাউন্টটা ডেবিট ক্রেডিট হয় সরাসরি সেগুলোকে বলে মূল অ্যাকাউন্ট। আর যেগুলো জাবেদায় সরাসরি ডেবিট ক্রেডিট না হয়ে মূল অ্যাকাউন্টের পাশে ব্র্যাকেটে থাকে সেগুলোকে বলা হয় সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। এই যে এর একটাও কি সরাসরি জাবেদা ডেবিট ক্রেডিট হবে নাকি অ্যাকাউন্টস পেবল পাশে ব্র্যাকেটে থাকবে এগুলো? অ্যাকাউন্টস পেয়েবলের পাশে ব্র্যাকেটে থাকবে। ব্র্যাকেটে থাকবে কিন্তু। তাহলে এবার একটু বুদ্ধি করে বলেন তো, জাবেদায় আর একটা মূল অ্যাকাউন্টের নাম বলেন তো। মূল অ্যাকাউন্ট কি জাবেদায়? পারচেস। পারচেজ। আর আরো আছে, বলেন, বলতে থাকেন। মূল অ্যাকাউন্ট কারা? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, বিল্ডিং, ল্যান্ড। এক কথায় জাবেদায় যারাই ডেবিট ক্রেডিট হয় সবাই কি অ্যাকাউন্ট? মূল অ্যাকাউন্ট। সবাই কি অ্যাকাউন্ট? মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট। আর সাবসিডিয়ারি অ্যাকাউন্ট দুটো ক্ষেত্রে আসে, শুধুমাত্র পেয়েবল আর রিসিভেবল। অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আসতে পারে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম।
আর অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডার সাবসিডি অ্যাকাউন্ট আসতে পারে, পেয়াবেল বা রিসিভেবল। এছাড়া পার্চেজের পাশে কি কোনো ব্যক্তি নাম আসতে পারে? না। বিল্ডিং এর পাশে কোনো ব্যক্তি নাম আসতে পারে? না। শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসে কোন দুটোর ক্ষেত্রে? অ্যাকাউন্টস পেয়াবেল আর কোনটা? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। এখন কথা হচ্ছে, এই যে এ স্টোর, তাহলে এটা কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? সাবসিডির অ্যাকাউন্ট। তাহলে যখন এই ব্যাখ্যার ঘরে কোনো সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আসবে তখন রেফারেন্স করে দিতে টিক মার্ক, কারণ এতে কোনো কোড নাম্বার থাকে না। এদের কোনো স্পেসিফিক কোড নাম্বার নাই। কোড নাম্বার আছে কাদের? যারা মূল অ্যাকাউন্ট তাদের। যেমন অ্যাকাউন্টস পেবলে কোড নাম্বার কত? 215। কত ধরছি আমরা অ্যাকাউন্টস পেবলে কোড নাম্বার এখানে? 215। 215। এই 215 আন্ডার এই সবাই, কারণ অ্যাকাউন্টস পেমেন্ট আন্ডার সবাই। এখন এই যারা সাবসিডিয়ারি এদের কোনো কোড নাম্বার থাকে না, এই জন্য এদের পোস্টিং এর সময় রেফারেন্স করে কি দেওয়া লাগে? টিক মার্ক। ঠিক বলেন। আর যাদের মূল অ্যাকাউন্ট তাদের জন্য দেওয়া লাগে কি? কোড নাম্বার। এই হচ্ছে টিক জি। মার্ক ব্যাখ্যাটা। অর্থাৎ যখন কোনো সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আমাদের ব্যাখ্যার ঘরে আসবে, ও সোজা রেফারেন্স করে কি দিতে হয়? ঠিক দিতে হয়। টিক দিতে হয়। এই হচ্ছে একটা সিঙ্গেল কলামের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং রূপ। এখন বলেন, না বোঝা বা কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে আমরা মাল্টি কলামটা দেখবো। স্যার মাল্টি কলামটাই দেখান, এটা তো সহজ আছে। ওকে ফাইন। ও। মাল্টি কলামে দেখেন, এখানে মার্চেন্ডাইজ ক্রয় আছে, সাপ্লাই ক্রয় আছে, এখানে কি আছে, অফিস ফার্নিচার ক্রয় আছে, ইকুইপমেন্ট ক্রয় ইকুইপমেন্ট। আছে, স্টেশনারি ক্রয় আছে। মাল্টি কলামের শর্ত ছিল সাপ্লাই। বাকিতে সকল ক্রয় আসবে। এবং মাল্টি কলামের জি। শর্ত ছিল যে এখানে মার্চেন্ডাইজের জন্য একটা স্পেসিফিক কলাম অবশ্যই রাখতে হবে, বাদ বাকি ডেবিট হ্যাঁ। সাইডে স্পেসিফিক কলাম রাখবো দুটো, আর সব তুলে দেবে কোন অ্যাকাউন্টে? আদার আদার্স অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। দেখেন এখানে যথারীতি ডেট সব সব ঠিক আছে। আমরা একটু পোস্টিং দেখি। প্রথমে পারচেস মার্চেন্ডাইজ, এখানে বলছে মাল্টি কলাম, পিরিয়ডিক না পারপেচুয়াল কোনো উল্লেখ আছে? না। জি না। যে কারণে আমরা এখানে মার্চেন্ট নিচ্ছি, মানে এটা কোন মেথডে করছি আমরা বলেন তো? পারপেচুয়াল। 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 এখানে উপর লেখা আছে আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দেখেন প্রথমে মার্চেন্ডাইজ ক্রয় কার কাছ থেকে? সুমিত। এক সুমিত। লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে ফাইন। দেখেন সলিউশন। 5 অ্যাকাউন্টস ক্রেডিটেড, মানে পাওনাদারের নাম কি ছিল? সুমিত। সুমিত। সুমিত কি মেইন অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? সাবসিডি সাবসিডি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। এই জন্য পোস্ট রেফারেন্সে টিক মার্ক। ঠিক। এবার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1.5 লাখ, যেহেতু মার্চেন্ডাইজ ক্রয়, মার্চেন্ডাইজ ডেবিট 1.5 লাখ। ঠিক আছে। জি। আচ্ছা নেক্সট, এমআই। পারচেজ অফিস সাপ্লাইজ। এবার অফিস সাপ্লাই ক্রয় করেছি আমরা বির কাছ থেকে, পাওনাদারের নাম হচ্ছে বি। দেখেন পাওনাদারের নাম বি, এটাও সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, পোস্ট রেফারেন্স টিক মার্ক। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আর অফিস সাপ্লাইট আলাদা কলাম রেখেছি আমরা, সেখানে ডেবিট করছি। এখানে স্পেসিফিক কলাম তিনটা কি কি রাখছি দেখেন তো। মার্চেন্ডাইজ, অফিস সাপ্লাই আর স্টোর সাপ্লাই। স্টোর সাপ্লাই, হ্যাঁ। আর এর বাইরে যদি কোনো ক্রয় আসে সেই ক্রয় চলে যাবে কোন জায়গা? আদার অ্যাকাউন্টস। আদার্স অ্যাকাউন্ট। দেখি, এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা অ্যাকাউন্ট দেখি। 22 নম্বর গেল, আমরা 23 নম্বরটা দেখি। পারচেজ অফিস ফার্নিচার। এবার ফার্নিচার ক্রয় করেছি কার কাছ থেকে? রেজাউলের কাছ থেকে। রেজাউল। যাচ্ছি 1,20,000 টাকা। দেখেন 23 তারিখে রেজাউল, পাওনাদারের নাম টিকমার্ক। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1,20,000। এখানে কি স্পেসিফিক ফার্নিচারের কলাম আছে? নব। জি না, এটা আদার্স অ্যাকাউন্টে চলে যাবো যাবে। আদার অ্যাকাউন্টে। আদার অ্যাকাউন্টের ব্যাপারটা বোঝেন। আদার অ্যাকাউন্টে টাকা বসালেই তো হবে না। টাকা বসালে কি আমি পরে বুঝতে পারবো এটা ফার্নিচারের টাকা? বোঝা যাবে? জি না, না। এই আদার জন্য অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আবার তিনটে টাইটেল কলাম দিতে আসবে, হবে। অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স এবং অ্যামাউন্ট। অ্যাকাউন্টস টাইটেলে লিখতে হবে ডেবিট অংশটা। ফার্নিচার কিনলে ডেবিট কে? ফার্নিচার। জি। সেই ফার্নিচার ডেবিট করলাম। এবার ফার্নিচার কি মূল অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্ট। এবং সেটা কিসের মধ্যে পড়ে? অ্যালোরি কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে পড়ে? এ। সম্পদ। এ। অ্যাসেটের মধ্যে পড়ে। একশো তাহলে ওর একটা থেকে কোড দিতে হবে। 100। কোড দিয়েছি কত দেখেন? 112। অ্যামাউন্টে করে 112। 1,20,000 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? জি। ইয়েস। সেম ভাবে 25 তারিখে আমাদের ইকুইপমেন্ট কেনা ছিল ডালিয়ার কাছ থেকে, ডালিয়া সাবসিডিয়ারি অ্যাকাউন্ট টিকমার্ক। অ্যাকাউন্টস পেবেল 1,60,000। ইকুইপমেন্টের আমার স্পেসিফিক কোনো কলাম নাই, যে কারণে টাইটেলে ঘরে চলে গেল ইকুইপমেন্ট।
একটা সম্পত্তি কোড দিয়েছি 113, অ্যামাউন্ট এখন 1,60,000 টাকা। এইভাবে সব পোস্টিং জি হয়ে গেলে যথাযথ টোটাল নামাবো, অ্যাকাউন্টস পাবে টোটাল, মার্চেন্ডাইজ টোটাল, প্রত্যেকটা কলামে টোটাল নামবে, প্রত্যেকটা কলামে টোটাল নামবে। এবার দেখেন যারা জি আদার অ্যাকাউন্টে ছিল, এদের তো কোড নাম্বার অলরেডি দেওয়া হয়ে গেছে নাকি? জি। জি বাট যারা এখানে আলাদা করে কলাম ছিল, এদের কি কোড নাম্বার এখনো ব্যবহার করেছি আমরা? না। জি না। এদের কোড নাম্বারটা নিচে দিতে হবে। অ্যাকাউন্টস পেয়াবেল একটা দায়, এই যে 201 কোড। বাকি এই হ্যাঁ, তিনটা সম্পদ 114, 115, 116। আমার ইচ্ছা মতো শুধুমাত্র মনে রাখতে হবে 101টা ফিক্সড ফর ক্যাশ। ক্যাশের জন্য। হ্যাঁ, এই হচ্ছে একটা মাল্টি কলামের আমাদের পার্সেল জার্নাল। দেখেন কোনো প্রশ্ন না থাকলে বলেন। সহজ আর কি। নিয়ম জানলে, ছক মনে রাখলে অবশ্যই অঙ্ক সহজ। কারণ দেখেন যদি আমরা এই স্পেশাল জার্নাল যদি মার্চেন্ট এলিমেন্টের আগে করতাম, তাহলে পিরিয়ডিক পারপাস জন্য একটা কি কাজ থাকতো। এই জন্য প্রত্যেকটা অঙ্কের জি। একটা সিকোয়েন্স আছে। এই জন্য আমরা মার্চেন্ট এলিমেন্ট আগে করেছি, এখন করছি স্পেশাল জার্নাল, যাতে করে আমরা পিরিয়ডিক কি পারপাস কি সব বুঝতে পারি। ওকে, আমরা ক্লাস শেষ দিকে যাব, তার আগে কথা হচ্ছে এই স্পেশাল জার্নাল এখন মাল্টিপল করলাম, পারচেজ করলাম, এটা সহজ লাগবে। কিন্তু অঙ্ক কিন্তু বেসিক্যালি এভাবে আসবে না। একটা অঙ্কের মধ্যে সব 2 থেকে 3 ধরনের এন্ট্রি হুম, দেবে, পার্সেস, সেলস, ক্যাশ রিসিভ দিয়ে বলবে প্রিপেয়ার এ পার্সেস জার্নাল, সেলস জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল। 3টে ছক কাটতে হবে, এন্ট্রি পড়তে হবে, যে যাবে যাবে সেখানে পোস্টিং দিতে হবে, এন্ট্রি পড়তে হবে, পোস্টিং দিতে হবে। মূল অঙ্ক কিন্তু এটা, কিন্তু আমরা তো সবগুলো একবারে শিখবো না, 4টে আলাদা আলাদা করে শিখে তারপর আমরা একটা যৌথ অঙ্কে যাবো। কথা কি এটা কি বুঝতে 10 মার্কের পেরেছেন? জন্য আসবে নাকি 4 মার্কের জন্য? এটা সাধারণত 10 মার্কের হয় সাধারণত। ঠিক তাহলে আছে, তো ভালোই। স্যার থ্রি পার্টের অঙ্ক এটা? সি পার্টের, হ্যাঁ। তবে বি পার্টে আসলে সাধারণত একটা অঙ্কই চাইবে, যে কোনো এক নিয়মে বলবে যে সিঙ্গেল কলাম বা মাল্টিপল কলাম, পার্সেল জার্নাল বা সেল জার্নাল। এখন আমি হুম। এই স্পেশাল জার্নালের শিটটার পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। সেইখান থেকে আপনারা জি। এই পার্সেল জার্নালে দুটো অঙ্ক সরাসরি প্র্যাকটিস করবেন, একটা সিঙ্গেল কলাম, একটা মাল্টিপল কলাম। কথা ক্লিয়ার? আচ্ছা। আমরা নেক্সট ক্লাসে আলোচনা জি। করবো সেল জার্নাল নিয়ে। এভাবে 4টা ক্লাসে আচ্ছা। 4টা জাবেদা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? হুম। জি স্যার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি শেষ করবো। স্যার ঠিক অঙ্ক আছে, করলে বোঝা যাবে, অঙ্ক জি করলে জি, অঙ্ক করেন, সমস্যাগুলো। প্রশ্ন রাখেন, সমস্যা নেই। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে, ভিডিও একটু করে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে শীটটাও জি, দিয়েছি ইনশাল্লাহ। ঠিক আসসালামু আছে। আলাইকুম।